ভাইটাল ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আরজিকর মামলায় সিবিআইকে কিন্তু পুনরায় তাদের নতুন করে কিন্তু তদন্ত শুরু করলেও করতে হতে পারে। কারণ একটা ভাইটাল কল রেকর্ডিং কিন্তু তিলোত্তমার বাবা মা কিন্তু হাইকোর্টের বিচারপতির হাতে তুলে দিয়েছেন এবং একাধিক প্রশ্ন কিন্তু বিচারপতির সামনে রেখেছেন। তাতে কিন্তু সিবিআই পড়ে গেছে মহা বিপাকে এবং সমস্ত ভারতবাসী কিন্তু 24শে ডিসেম্বরের দিকে কিন্তু অপেক্ষা করছে। সেদিনকে কিন্তু অনেক বড় একটা কিছু হতে চলেছে। এই আরজিকর ম্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে আবার নতুন করে শুরু হলেও হতে পারে যেই তদন্ত ভাটটা। তো চলুন, কোন কল রেকর্ডিং তিলোত্তমার মা বাবা তুলে দিয়েছেন বিচারপতির হাতে এবং কি কি প্রশ্ন সম্মুখীন হয়েছেন সমস্তটা আপনাদেরকে আজকে ভিডিওতে জানাবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে প্রথম দিন থেকেই এই আরজিকর ম্যাটারে প্রথম দিন থেকেই কিন্তু সঞ্জয় রায়কেই কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু মানে জেল হেফাজতে রাখা হয়েছে এবং সেই কেসটাকে কিন্তু সল্ট আউট করা হচ্ছে শুধুমাত্র তার উপর দোষারোপ করে। বাকি যারা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। যেটা তিলোত্তমার বাবা মা বরাবরের জন্য বলে এসেছে যে অবশ্যই এই সঞ্জয় রায় দোষী আছে, কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় আমার মেয়ের যে এত বড় ক্ষতি হয়েছে, আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এর পিছনে আরো অনেকে রয়েছে। তারা এখনো পর্যন্ত মুক্ত আকাশের নিচে ঘোরাফেরা করছে। তারা কোথায়? এখনো সিবিআই কিন্তু তাদের নিজের ব্যর্থতার জন্য, কারণ আমরা সবাই জানি যে 90 দিন হয়ে যাওয়ার পরও কিন্তু সিবিআই তার চার্জশিট কিন্তু জমা দিতে পারেনি। আর না চার্জশিট জমা না দেওয়ার দরুন এই সন্দীপ ঘোষ এবং এই অভিজিৎ মণ্ডল কিন্তু ছাড়া পেয়ে গেছে এবং যেই কারণে প্রথম দিকে সিবিআই জানিয়েছে যে তারা কোনো রকম সেরকম কোনো ক্লু পায়নি, তাই তারা চার্জশিট জমা দিতে পারেনি। কিন্তু পরবর্তীকালে তারা আবার এটাও জানিয়েছে যে যেই বিচার ব্যবস্থা চলছিল শিয়ালদা কোর্টে, সেই বিচার ব্যবস্থার মধ্যে যদি তারা চার্জশিট জমা দিত তাহলে বিচার ব্যবস্থায় বাধা সৃষ্টি হতো এবং খুব শিগগিরই কিন্তু সিবিআই তাদের চার্জশিট জমা দিতে চলেছে, যদিও বা সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত ছাড়া পায়নি। এবং সিবিআই তার সাথে এটাও বলেছে যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে কিন্তু আবার জেল হেফাজতে নেওয়া হবে। এবার আপনাদেরকে জানাই যে তিলোত্তমার বাবা মা কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে, যেই 9ই আগস্ট অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে যে প্রথম কলটা তিলোত্তমার বাবা মায়ের কাছে গেছিল, সেখানে প্রথমবার বলা হয়েছিল তার মেয়ে নাকি সুইসাইড করেছে। যখন এই কথাটা বলা হয়েছে তখন তার বাবা মায়ের এটাই অভিযোগ যে তাকে এই কথাটা কে শিখিয়ে দিয়েছে বা তার পাশে তখন কে ছিল এবং শেষে সে কেনই বা বললো তার মেয়েকে খুন করা হয়েছে। তার এর পিছনে কিছু রহস্য আছে। সেটা সেই রেকর্ডিং, যে এই যে অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে যে কথোপকথন, সেই কল রেকর্ডিংটা কিন্তু তিলোত্তমার বাবা মা তুলে দিয়েছেন হাইকোর্টের বিচারপতির কাছে এবং একাধিক প্রশ্ন কিন্তু করেছেন এবং তার সাথে সাথে শিয়ালদা আদালতের সমস্ত সাক্ষ্য নতুন করে করতে আবেদনও করেছেন নিজের তার বাবা মা। 24শে ডিসেম্বরে কিন্তু আমরা পুরো ভারতবাসী তাকিয়ে রয়েছি যে সেদিনকে কিছু তো একটা হতে চলেছে, কারণ সেদিনকে সিবিআই তার সমস্ত রিপোর্ট কিন্তু জমা দেবে এবং সিবিআই এর কথায় যদি বিচারকের সন্তুষ্টি বলে মনে হয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু এই আরজিকর মামলার কিন্তু পুনরায় আবার তদন্ত শুরু হতে পারে। তিলোত্তমার বাবা মা একাধিক প্রশ্ন কিন্তু রেখেছেন বিচারপতির কাছে। তার মধ্যে প্রথম মতো যে প্রশ্নটা রেখেছেন সেটা হচ্ছে এই যে অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে যিনি প্রথম ফোন করেছেন, সেই সময় যে তিলোত্তমার বাবা মার কাছে যে ফোন করেছিলেন, সেই সময় সেই অ্যাসিস্ট্যান্টকে কেন পরবর্তীকালে সিবিআই ডেকে পাঠায়নি বা তার সাথে কেন কোনো কথা বলেননি। এবং দ্বিতীয় নম্বর, ময়নাতদন্তের জন্য চিকিৎসক দলে কেন আরজিকরে ফরেন্সিক মেডিকেল জেনারেল প্রধানকে রাখা হলো না। রাজ্যে তিনি প্রবীণতম প্রধান অধ্যাপক হওয়া সত্ত্বেও তাকে কেন বাধা দেওয়া হলো, কেন তাকে যেতে দেওয়া হলো না।
এবং নীলরতন সরকার মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক মল্লিক বন্দ্যোপাধ্যায়কে কেন ময়নাতদন্তের জন্য ডাকা হলো? তার থেকেও তো আরো অনেকে প্রবীণতম, অনেকে সিনিয়র অধ্যাপক ছিলেন, তাদেরকে কেন ডাকা হলো না? কেন এই মল্লিক বন্দ্যোপাধ্যায়কেই ডাকা হলো? একের পর এক কিন্তু প্রশ্নের কিন্তু বিচারপতি কিন্তু তারা একের পর এক কিন্তু তারা মানে তাদের সমস্ত পয়েন্টগুলো কিন্তু তুলে ধরেছিলেন। এবং সন্দীপ ঘোষ কেন এফআইআর করলো না সেই প্রশ্নটাও কিন্তু সেই পয়েন্টটাও কিন্তু তুলে দিয়েছেন, যে আরজি কর সংক্রান্ত মামলায় কেন সন্দীপ ঘোষ এফআইআর করলো না। এবং এটাও বলেছেন যে যখন নাকি এই নির্যাতিতার বাবা মা যখন নাকি আরজি কর হসপিটালে গিয়ে উপস্থিত হয়েছেন তখন কেন তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়নি, এবং সেই সময় এই সন্দীপ ঘোষ তাদের সাথে কেন দেখা করেনি, তাদের সাথে কেন দেখা করতে চাননি। এছাড়াও কেন ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের মেডিকেল কাউন্সিলের সদস্য অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, সেটাও যেন খতিয়ে দেখা হয়। তাদের তো সেখানে কোনো কাজ ছিল না, তারা কিসের জন্য সেই ঘটনাস্থলে সেদিনকে উপস্থিত হয়েছিলেন? কারণ আমরা সবাই দেখেছি যেদিনকে 9ই আগস্ট এই সেমিনার রুমে একটা মাছের বাজারের মতন একটা মানে ওই ঘরটাকে কেউ বলবে না যে একটা ওরকম ধরনের একটা কোনো কাজ হয়েছে, ওরকম ধরনের একটা কোনো ঘটনা ঘটেছে। ওখানটা এমন মানে একটা মানে কি বলবো, মাছের বাজারের মতন এমন একটা পরিস্থিতি গড়ে তোলা হয়েছিল, যে সমস্ত ডক্টরদের দূর দূরান্ত পর্যন্ত এই আরজি করের সাথে যোগাযোগ নেই, তারাও সেই দিনকে কিন্তু সেখানে উপস্থিত ছিল। কিসের জন্য? সেগুলো খতিয়ে দেখা হোক। এছাড়াও ডিউটির রোস্টার অনুযায়ী 8ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত কোন কোন চিকিৎসকরা ছিলেন সেগুলো যেন ভালো করে খতিয়ে দেখা হয়। নির্যাতিতার বাবা মা কিন্তু এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু একের পর এক বিচারপতিকে তুলে ধরেছেন। এবং 8ই আগস্ট রাত থেকে সিসিটিভি ফুটেজ কেন সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়নি সেটাও যেন খতিয়ে দেখা হোক, কারণ অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে নির্যাতিতার জুতো, খোলা ল্যাপটপ এবং কি বলবো জলের বোতল আর একটা ছিল আপনার বিছানার চাদর, এই কটা সেই ঘটনাস্থলে থাকা সত্ত্বেও সেগুলো কেন ওলটপালট হয়নি? কারণ দুটো মানুষ যদি ধস্তাধস্তি হয় তাহলে তো সেগুলো স্থান পরিবর্তন হবে, তাহলে সেগুলো স্থান কেন পরিবর্তন হয়নি? ভাবুন যে সেই আমরা কিন্তু সবাই জানি যে সেটাকে শুধুমাত্র একটা নাট্য মঞ্চ করে তুলে রাখা হয়েছিল। যখন সেমিনার রুমটাকে আমরা প্রথম একটা ভাইরাল ভিডিও একটা যখন কি বেরিয়েছিল, আমরা কিন্তু দেখেছি সেখানে নিজেতে তার জুতো জোড়া সুন্দর করে রাখা আছে, তার ব্যাগটাও কিন্তু সুন্দর করে রাখা আছে, আমরা কিন্তু এগুলো দেখেছিলাম, তাই নয় কি? এছাড়াও লাল চাদর, নীল চাদর, এই একটা গন্ডগোল কিন্তু পরবর্তীকালে হয়েছিল। এবং চেস্ট বিভাগের পাশের যেই অংশটা, যেই ঘরটা ছিল সেই ঘরটায় কেন ভেঙে ফেলা হয়েছিল সেটাও কিন্তু খতিয়ে যেন দেখা হয়। সেই রাতে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন দেখা উচিত ছিল, যে সে কোথায় গেছিল, কার সাথে দেখা করেছিল, কার সাথে কথা বলেছিল, সেগুলো কেন ভালো করে খতিয়ে দেখা হয়নি। এরকমই কিন্তু একের পর এক কিন্তু তারা তাদের পয়েন্টগুলো তুলে ধরেছে বিচারকের সামনে, এবং তারা তাদের মানে তারা দুই হাত জোর করে, আমরা সবাই জানি যেটা তারা কিন্তু কেঁদেও ফেলেছিল, যে তাদের আর কিছু চাওয়া পাওয়ার নেই, তাদের যা হারানোর হারিয়ে গেছে, তারা শুধু তাদের মেয়ের কিন্তু যারা দোষী তাদের শাস্তি দিতে চায়, এবং এই তদন্তটাকে যেন আবার পুনরায় যেন তুলে ধরা হয়, কারণ অনেক তথ্য লোপাট হয়েছে, সেগুলো কিন্তু তিলোত্তমার মা বাবা স্পষ্টতই জানিয়েছে যে অনেক তথ্য কিন্তু লোপাট হয়েছে। এবং তার সাথে সাথে কেন দেহের এক্সরে করা হয়নি, এছাড়াও তিলোত্তমার বাবা মাকে কেন তড়িঘড়ি করে কেন তাদেরকে পুনরায়, যে তিলোত্তমার বাবা পুনরায় কিন্তু ময়নাতদন্ত করতে চেয়েছিল তার মেয়ের, সেই ময়নাতদন্ত করা হয়নি, এবং তড়িঘড়ি করে তার মেয়েকে কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তার মায়ের সাক্ষ্য কেন নেওয়া হয়নি,
এরকম কিন্তু একাধিক প্রশ্নের মানে প্রশ্ন করেছেন, পয়েন্টগুলো তুলে ধরেছেন বিচারকের সামনে। 24শে ডিসেম্বর কিন্তু তারই আমরা প্রতিফলন দেখতে পাবো। আপনাদেরকে প্রথমেই বললাম যে 24শে ডিসেম্বর কিন্তু বিচারকের বেঞ্চে কিন্তু এই শুনানিটা হবে। সেখানে সিবিআই তার সমস্ত রিপোর্ট কিন্তু সামনে রাখবে এবং বিচারক তীর্থঙ্কর ঘোষ কিন্তু সমস্তটা শুনবেন এবং সেখানে যদি সিবিআই এর তদন্তে যদি তিনি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে তো ঠিক আছে, না হলে কিন্তু সিবিআই কে পুনরায় তদন্তটা শুরু করতে হবে। সিবিআই এর কাছে কিন্তু এখন একটা খুব টেনশনের একটা কাজ করছে, কারণ আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি যে সিবিআই এখানে কিছুটা হলে কিন্তু তাদের কাজের গাফিলতি দেখিয়েছেন। আপনারা অনেকে অনেক ধরনের কমেন্টস করেন যে সিবিআই টাকা খেয়েছে। আমি সেই ধরনের কোনো অ্যান্সার দিতে চাইছি না, সেই ধরনের কোনো আমি কথা বলতে চাইছি না, বাট এখানে সিবিআই তো কিছু গাফিলতি রয়েছে, না হলে এত দিন হয়ে গেছে একজনকেও তারা ধরতে পারেনি। কেন, কিসের জন্য? আজকে নির্যাতিতার বাবা মা যে সমস্ত প্রশ্ন রেখেছেন সেগুলো করতে পারেনি ঠিকঠাক করে সিবিআই, তার জন্য তারা রেখেছেন, না হলে তো রাখতেন না, তাই তো? আর যেই কল রেকর্ডিংটা আজকে তিলোত্তমার বাবা মার হাতে এসে পৌঁছেছে, তাদের হাতে রয়েছে, সেই কল রেকর্ডিং এর যাচাই কেন সিবিআই ভালো মতো করে করেনি? তাহলে তো অনেককে বেরিয়ে যেত, সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে ধরলেও তো অনেক কিছু বেরিয়ে যেত, তাই নয় কি? যাই হোক, 24শে ডিসেম্বরের দিকে আমাদের সকলের চোখ রয়েছে। সেদিনকে অনেক কিছু, অনেক বড় ধামাকা হলেও হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু সিবিআই এর কিন্তু এখন অনেকটা চাপে রয়েছে। তো দেখা যাক 24শে ডিসেম্বর কি হয়। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।